স্রোতের বিয়ে অন্যত্র ঠিক হয়, অদ্ভুত কাণ্ড করল সার্থক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায় তো কথা বলতে থাকে অনির্বাণের সাথে। অনির্বাণ তখন বলে, থ্যাংক ইউ, এই যে তুমি আজকে আমাকে ডেকে নিলে তার জন্য আমার অনেক আনন্দ হচ্ছে। তোমার কাজ কি আগেই শেষ হয়ে গেছে, নাকি আজকে আমার সাথে বেরোবে বলে ঝটপট করে কাজটাকে সেরে নিলে? কোনটা বলো তো? রায় তখন বলে, যদি দুটো কথার মধ্যে একটা কথাকে ধরে নাও তাহলে তো অসুবিধার কিছু থাকে না, তাই না? আরে বাবা, একসাথে বেরোবো তাই জন্য তোমাকে ডাকলাম। অনির্বাণ বলে, জানো রাই, আজ আমার অনেক আনন্দ হচ্ছে। মনে হচ্ছে মনের ভেতরে অদ্ভুত একটা খুশি জেগেছে। সবাই মিলে আনন্দ করার থেকে দুজন দুজন আনন্দ করতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না বলো? আর এখন তো আমাদেরকে নিজেদেরকে সময় দিতে হবে। তখনই রাই বলে, আরে বাবা হলো, চলো আমরা কোথাও একটু ঘুরে আসি। অনির্বাণ বলে, কোথায় যাবে বলো? যেই রেস্তোরাঁতে আমরা যাই সেটাতে যাবে, নাকি অন্যটাতে যাবে? তুমি যেটাতে বলবে সেটাতেই যাব। রাই তখন বলে, সব সময় কি রেস্তোরাঁতে গিয়ে সেলিব্রেট করতে হবে? অন্য কোথাও যাওয়া যায় না, যেখানে খুব একটা মানুষজন থাকবে না, ভিড় থাকবে না, যেখানে একটু শান্ত হয়ে বসে কথা বলা যাবে? অনির্বাণ বলে, হ্যাঁ, সেরকম জায়গা তো অনেকই থাকে। তা তুমি কোন জায়গাটার কথা বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তবে আজকে আমি অনেকটাই খুশি হয়েছি। তুমি আমাকে এইভাবে ডাকবে এটা আমি ভাবতেই পারিনি, তাই আজ আমি অনেকটাই খুশি। অন্যদিকে নীলু তো চলে গেছে উকিলের কাছে। উকিলকে গিয়ে সমস্ত কথা বলতে থাকে আর বলে, এবার বলুন তো আমি এখান থেকে কি কি পেতে পারি? তখনই উকিলবাবু বলে, দেখুন, আপনি যেভাবে সবটা বললেন এতে আমি একটা কথা খুব ভালো মতন বুঝতে পারলাম যে আপনার স্বামী মানে সূর্য, ও কিন্তু আপনাদের কারোর সাথেই আর কোনো যোগাযোগ রাখবে না, আপনাকে ওর স্ত্রী হিসেবে মেনেও নেবে না। রায়ের সাথে সম্পর্ক আছে এমন কোনো মেয়ের সাথেই ও সম্পর্ক রাখতে পারবে না। ও এই সম্পর্কটা ভেঙে দিতেই চায়। সেক্ষেত্রে আপনাকেও মানসিক দিক থেকে প্রস্তুতি নিতে হবে। তখনই নীলু বলে, সেটা না হয় হলো, কিন্তু খোরপোশ বাবদ সেখানে তো আমি মোটা টাকা পেতে পারি। উকিলবাবু বলে, সেটা আপনি পেতেই পারেন, কিন্তু ভবিষ্যতে যদি আর কখনো আবারও বিয়ে করেন তাহলে সেটা কিন্তু আর হবে না, খোরপোশটা আপনি পাবেন না। নীলু বলে, আচ্ছা আমি যদি আমার আমি যতদিন বাঁচবো, 40 বছর বাঁচি, 50 বছর বাঁচি, সেই একটা হিসাব করে যদি মোটা টাকার অ্যামাউন্ট নিয়ে নিই তাহলেও তো হয়। উকিলবাবু বলে, আপনার যা খাই আপনি এতগুলো বছরের হিসাব করতে পারবেন না? যদি করতে পারেন তাহলে তো ভালোই, আমার কোনো অসুবিধা নেই। আপনি দেখুন যে কত টাকা হয়, বাদবাকি অ্যামাউন্টটা আমি বলে দেব। তখন নীলু বলে, ধন্যবাদ, দেখুন আপনি আমাকে বাঁচান, আমি অনেক বিপদে পড়েই আপনার কাছে এসেছি। উকিলবাবু বলে, হ্যাঁ, বিপদে পড়লেই তো মানুষ উকিল আর ডাক্তারের কাছে যায়, সে কথা সবারই জানা। তবে আমি যেটুকু বললাম সেটুকু করুন, বাকিটা আমি দেখছি কত দূর কি করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। নীলু তখন বলে, হ্যাঁ, খুব ভালো মতনই বুঝতে পেরেছি। তবে একটা চিন্তা তো থেকেই যাচ্ছে, খোরপোশটা আদৌ পাবো তো? কারণ সৌর্যও তো উকিল লাগিয়েছে না, মানে যদি সত্যিটা সবাই জেনে যায় তাহলে হয়তো খোরপোশটা আমি পাবো না। তখন উকিলবাবু বলে, আপনি যা সমস্ত কাণ্ড করেছেন তাতে একটু চাপ হবে বই কি, তবে যদি সামলে নিতে পারেন তাহলেই পাবেন, না হলে পাবেন না। মনে মনে ভাবতে থাকে নীলু, যেভাবেই হোক সৌর্যর কাছ থেকে খোরপোশটা আমাকে নিতে হবে। খোরপোশটা নিলে আমি একটা ভালো জীবন কাটাতে পারবো, না হলে ওই আবারও গরিব জীবনে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমার জীবনে টাকা দরকার, টাকা, আর টাকা থাকলেই আমি সব কিছু করতে পারবো। উকিলবাবু বলে, এবারে আপনি আসতে পারেন, সমস্ত কথাই তো বলে নেওয়া হয়ে গেল। নীলু তখন বলে, আপনি আপনার মতন চেষ্টা করে যান উকিলবাবু, বাকিটা দেখছি কি করা যায়। এর মধ্যেই উকিলবাবু সমস্ত হিসাব টিসাবগুলো করে নিচ্ছে। নীলু বাড়িতে গিয়ে এসি চালিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে আর বলে, উফ, আমি তো এই শান্তিটাই চেয়েছিলাম, এই শান্তিটাই তো আমার দরকার, মানসিক শান্তি। তার মধ্যেই সৌর্য চলে এসেছে। নীলু তখন বলে, আরে সৌর্য, এসো এসো, দাঁড়িয়ে আছো কেন? দরজার ওখানে এসো না, তোমার সাথে অনেক কথা আছে। আচ্ছা সৌর্য, আমাদের সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেল কেন? আমরা তো চাইলেই অনেক ভালো থাকতে পারতাম, বলো? আমি না আমার পরিবারের কাউকে দেখিনি ডিভোর্স হতে, আজকে প্রথমই মনে হয় আমি দেখবো আমার সাথেই হচ্ছে। তখনই সৌর্য বলে, দেখো, তুমি যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে আমার কথাগুলো জানাতে পারবো না। তখন নীলু বলে, কি আর জানাবে, দিদিভাইকে ভালোবাসো, দিদিভাইয়ের সাথে থাকতে চেয়েছিলে, এসবই তো বলবে। এগুলো শুনতে শুনতে কান আমার পচে গেছে। তখন সূর্য বলে, এই জন্য আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমি যে কথাটা বলতে আসি তুমি সেটা না শুনে তোমার নিজের মতন একটা ধরে নাও,
নিজের মতন ধরে নিলে কি করে হবে বলো? আমি তো সবটা জানতে চাই না, আমিও সবটা বলতে চাই। তুমি তো কাউকে বলার সুযোগ দাও না, তুমি কাউকে জানারও সুযোগ দাও না। নীলু তখন বলে, কি যে বলো না, আমি তো এটা খুব ভালো মতনই জানি যে তুমি দিদিভাইকে কখনোই ভুলতে পারবে না। দিদিভাইকে তুমি তোমার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসো। সৌর্য বলে, দিদিভাইয়ের চিন্তাভাবনা যবে থেকে মাথা থেকে না বের করতে পারবে তবে আর কিচ্ছু হবে না। এর মধ্যেই সার্থক তো ঘরে বসে বসে ভাবতে থাকে, এই মেয়েটা বড্ড বোকা। ড্রাইভারকে বললেই হতো ও আমাদের বাড়ি আসবে, তাহলেই সমস্ত ঝামেলা মিটে যেত। না, সেটা বললে তো হবে না। সত্যি এই মেয়েটার কোনো কাণ্ড আমি বুঝতে পারি না। তার মধ্যেই চলে এসেছে বাড়িতে যিনি কাজ করার, বলে, তুমি খাবে না দাদাবাবু, চলো। এর মধ্যেই সার্থক বলে, হ্যাঁ আমি পরে খাবো। অন্যদিকে সৌর্য নীলুর সাথে কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। এর মধ্যেই সার্থক ভাবে, এই মেয়েটা যতক্ষণ আছে ততক্ষণ বাড়িতে বকবকানি চলতেই থাকবে, আর আমার বাবাও, সেও আর চুপ করবে না। এর মধ্যেই মনে মনে ভাবছিল দেরিতে ডিনার করবে, কিন্তু আবারও দেখা করবে বলে স্রোতের সাথে তাড়াতাড়ি করে নিচে যাচ্ছে। উজ্জ্বলবাবু বলে, আচ্ছা তুই এখন নাচটা করছিস না কেন? স্রোত বলে, আরে কি করে করব, সারাদিন টিউশনি কলেজ থাকে, তারপরে এত প্রেশার যে আর হয় না। সার্থক বলে, ব্যাস অজুহাত দেওয়া শুরু করে দিয়েছে, অজুহাত দিতে পারলেই যেন বেঁচে যায়, এসব মেয়ের কিচ্ছু হবে না ভবিষ্যতে। উজ্জ্বলবাবু বলে, আচ্ছা তাহলে তোর অসুবিধাটা কোথায় হচ্ছে? সময় নিয়ে, তাই তো? স্রোত তখন বলে, সময় তো আছেই, বাড়িতে একটু ঝামেলাও হচ্ছে, সেই জন্য আর মন নেই। এর মধ্যেই সার্থক চলে আসে। পিসিমণি বলে, এই সার্থক, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে বস, লুকিয়ে লুকিয়ে কথা শুনছে। তখনই সার্থক বলে, কি মুশকিল, আমি লুকিয়ে লুকিয়ে কথা শুনতে যাব কেন? আর পিসিমণি তখন বলে, নে এবার ডিনারটা করে নে তো দেখি। সার্থক তখন বলে, তোমার অজুহাত দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? স্রোত তখন বলে, আবারও আপনি আমাকে অপমান করছেন। সার্থক বলে, অপমান আর করলাম কোথায়, যা বলেছি ঠিকই বলেছি। উজ্জ্বলবাবু বলে, জানো তো সার্থক, একটা খবর আছে, আমার ওই যে বন্ধু আছে না, বন্ধুর ছেলে, ওর সাথে, সৌভিকের সাথেই আমি স্রোতের বিয়ে ঠিক করছি। ভালো হবে না বলো? ওরা দুজন মিলে একসাথে থাকবে, খুব ভালো হবে। আর এটা শোনার পরেই সার্থকের খুব খারাপ লাগে। সার্থক মনে মনে ভাবে, এ কি, স্রোতের বিয়ের খবর শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন? না, এটা তো হওয়ার কথা না। আর স্রোতের মনটাও খুব খারাপ হয়ে যায়। উজ্জ্বলবাবু এটারই পরীক্ষা নিচ্ছে যে সার্থক কোনো রকমের কোনো রিয়াকশন দেয় নাকি। আর তার মধ্যেই রাই তো চলে গেছে বাড়িতে। অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে। অনির্বাণের কথা শুনে রাই বলে, প্লিজ তুমি এরকম করো না অনির্বাণ। অনির্বাণ বলে, আর কত আমাকে অপেক্ষা করাবে বলো তো, আমি তো তোমাকে ভালোবাসি রাই। রাই তখন বলে, ভালোবাসি ভালোবাসি বললেই হয় না, ভালোবাসা পেতে গেলে অপেক্ষাও করতে হয়, বুঝেছো? অনির্বাণ বলে, আচ্ছা তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন? আজকে তুমি আমাকে ডেকে নিলে, আমি ভাবলাম আমাদের মধ্যে হয়তো সব ঠিক হয়ে গেছে, তুমি আমাকে কেন কাছে আসতে দিচ্ছ না বলো তো? রাই তখন বলে, অপেক্ষা করো বলো, কিন্তু অ্যাকচুয়ালি অপেক্ষা করা এতটাও সহজ কাজ নয়, বুঝতে পেরেছো? অনির্বাণের খুব খারাপ লাগে। অনির্বাণ বলে, তাহলে কি আমি এখান থেকে চলে যাব? বলো না, চলে যাব আমি। অনির্বাণের কথা শুনে রাই কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না।